বিতর্কিতদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে নেবার দাবি বিএনপির। নিরপেক্ষতার প্রমাণ চায় জামায়াত। নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি, তো সরকারকে এখন কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে। তারা যে ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন সেই মর্মে তাদের ভূমিকার মাধ্যমে প্রমাণ রাখতে হবে। সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিচ্ছে 12.5 লাখের বেশি শিক্ষার্থী। বরগুনায় 2 দশক ধরে বন্ধ পানি শোধনাগার। আলোর মুখ দেখেনি বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। ডেঙ্গু রোধে দ্রুত পদক্ষেপের দাবি। ইরানের 3 পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি ও মেরামতের ছবি নিয়ে চলছে বিশ্লেষণ। ক্ষতির কথা স্বীকার খোদ তেহরানেরও। এবং লাল বলের ক্রিকেটে প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ। অর্জনহীন টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উদযাপনের নানা আয়োজন। যেভাবে এই 25 বছরে আমাদের আগানো উচিত ছিল ওইভাবে আমরা অ্যাটলিস্ট টেস্ট ক্রিকেটে আমরা আগাতে পারছি না। টেস্ট ক্রিকেটটা মাথার খেলা, মেন্টাল স্টেটমেন্ট কতটুকু ক্লিয়ার সেই জায়গাটায় আমাদের মনে হয় কাজ করা উচিত। স্বাগত। এখন বাজারে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। নির্বাচনের আগে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে নেবার দাবি জানিয়েছে বিএনপি। যদিও জামায়াতে ইসলামী ও এনসিপির দাবি এই উপদেষ্টা পরিষদ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব, তবে তাদের কাজের মাধ্যমে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। এদিকে এবি পার্টি বলছে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন বড় রাজনৈতিক দল ও আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতা। বাকিটা জানাবেন সিফাত শাহরিয়ার। লন্ডন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার একান্ত আলাপে মূলত কী কথা হয়েছে সেটি এখনো কি প্রকাশ হয়েছে? এমন প্রশ্ন এখন ঘুরছে রাজনৈতিক অঙ্গনে। সাথে দ্বিমত আছে বৈঠকের পর যৌথ বিবৃতি নিয়েও। তবে 2 শীর্ষ কর্তার আলাপ যে ফলপ্রসূ হয়েছে সে নিয়ে একমত সিংহভাগ দল। বিশেষ করে বিএনপি বলছে দেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করছেন বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে সরকারের উচিত কেয়ারটেকার মোডে যাওয়া। যদি সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় তাহলে সামনের দিকে এগোনোর কোনো সুযোগ নেই। এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য যারা বিতর্কিত হয়েছে ইতিমধ্যে, একেবারে পরিষ্কারভাবে বিতর্কিত হয়েছে তাদের কথায় বার্তায় আচরণে কার্যক্রমে, তো তারা তো সরকারে থাকলে তো সরকারের নিরপেক্ষতা বিঘ্নিত হবে। তো সুতরাং আমরা তো এখন, আমি তো একটা কথা বলছি যে নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি, তো সরকারকে এখন কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে। এবং কেয়ারটেকারের মোডে ঢুকলে আপনাকে কোনো বিতর্কিত লোক কেয়ারটেকার সরকারে থাকতে পারেনি। তবে জামায়াতে ইসলামীর মত এই উপদেষ্টা পরিষদ দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। এজন্য কাজের মাধ্যমে প্রতিনিয়ত নিরপেক্ষতার প্রমাণ দেওয়ার তাগিদ তাদের। নিরপেক্ষ তার প্রমাণ রাখতে হবে এবং তারা যে ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন সেই মর্মে তাদের ভূমিকার মাধ্যমে প্রমাণ রাখতে হবে। কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি যদি কেউ ঝুঁকে পড়েন অথবা তাদের ফেভারে যায় এমন কোনো বক্তব্য রাখেন, এমন কোনো আচরণ যদি করেন, তাহলে তো তারা নিরপেক্ষতা হারাবেন। আর এনসিপি বলছে প্রয়োজন অনুযায়ী উপদেষ্টা পরিষদে পরিবর্তন হতে পারে, তবে নির্বাচনের আগেই যাতে সংস্কার ও বিচারের প্রতিশ্রুতি পূরণ হয়। যে রিফরমেশনগুলোর কথা বলা হয়েছিল, যেটির মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেই জায়গাগুলো যদি গ্রহণযোগ্য করে ফেলতে পারে, সেই জায়গাগুলো যথাযথভাবে অ্যাড্রেস করে, তাহলে সেক্ষেত্রে উপদেষ্টা কমানো বাড়ানো সেগুলো প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নেবে। যেন মিডনাইট ইলেকশন না হয়, ভুটচুরির ইলেকশন না হয়, আগে থেকেই যেন ডিসাইডিং ফ্যাক্টরগুলো নিশ্চিত না হয়, সেই জন্যই আমরা চাই বিচার ও সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচনে যাক। এবি পার্টির চেয়ারম্যান মনে করছেন শুধু সরকার নির্বাচনমুখী হলেই হবে না, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন বড় রাজনৈতিক দল ও আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতা। ফেব্রুয়ারির ইলেকশনটার আমি থ্রেড দেখি অন্য জায়গায়। অন্যান্য রাজনৈতিক দল যদি মানে একটা ভীতিকর পজিশনে বা পরিস্থিতিতে পৌঁছায় যে তারা প্রভাবশালী বা বড় রাজনৈতিক দলের দ্বারা তারা বাধাগ্রস্ত হচ্ছে বা প্রশাসন সেখানে সঠিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না বা প্রশাসনের হস্তক্ষেপ সেখানে প্রপারলি হচ্ছে না, নিরপেক্ষ হচ্ছে না, তখন কিন্তু নির্বাচন নিয়ে একটা সংশয় তৈরি হবে।
তবে জুলাই সনদ প্রকাশ হলে নির্বাচনী রোডম্যাপও সরকারের করণীয় অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবছর 11টি শিক্ষা বোর্ডে অংশ নেবে মোট 12,51,111 জন পরীক্ষার্থী। সারা দেশে 2,797টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষার সব আয়োজন সম্পন্ন হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 10,55,000-এর বেশি পরীক্ষার্থী অংশ নেবে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 86,000-এর বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে অংশ নেবে 1,09,000-এর বেশি পরীক্ষার্থী। তবে পর্যাপ্ত সময় পেলেও করোনা ও ডেঙ্গু পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সব পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়েও শঙ্কা রয়েছে পরীক্ষার্থীদের। এদিকে বছর প্রায় 1 লাখ পরীক্ষার্থী কমেছে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে প্রশ্ন ফাঁসের গুজব এড়াতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। বরগুনায় ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু, কারণ খুঁজতে ডোরে চড়ে বসেছে আইইডিসিআর। এর মধ্যে সংস্থাটির মাঠ পর্যায়ের গবেষণায় পাওয়া গেছে খাবারের জন্য বৃষ্টির পানি ধরে রাখার পাত্রতেই জন্ম নিচ্ছে ডেঙ্গুবাহী এডিস মশা। এই অবস্থায় সুপেয় পানির সংকট নিরসনে ও বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপের আশ্বাস কর্তৃপক্ষের। আরও জানাবেন জিয়াদ মাহমুদ। ডেঙ্গুর হটস্পট বরগুনা। হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। একই সাথে বড় হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থায় কারণ অনুসন্ধানে মাঠে নামে আইইডিসিআরের গবেষণা দল। আইইডিসিআরের অনুসন্ধানে পৌর শহরের 31% ও গ্রামের 76% বাড়িতে বৃষ্টির পানি ধরে রাখার পাত্রে মেলে এডিসের লার্ভার উপস্থিতি। সদর এবং যে আমরা গিয়েছি যেখানে এফেক্টেড বেশি সেই সব এলাকায় প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে গিয়েছি সেখানেই দেখেছি পানিতে লার্ভা জমা আছে। এখন বৃষ্টিপাত বেশি হচ্ছে, সেটা পরবর্তীতে গিয়ে ডায়রিয়া একটা প্রকোপ দেখা দিতে পারে। সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা যে ব্যবস্থাগুলো নিতে পারি, পর্যাপ্ত স্যালাইন মজুদ রাখা, আমরা নিজের বাড়ি ঘরের আঙিনা পরিষ্কার রাখা। প্রশ্ন উঠছে, আশেপাশে এত পানির উৎস থাকলেও বাড়িগুলোতে বৃষ্টির পানি ধরে রাখার প্রবণতা কেন? স্থানীয়দের অভিযোগ, পানির স্তর নিচে নেমে যাওয়া, পানিতে লবণাক্ততা বৃদ্ধি, জলাশয় দখল ও দূষণে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। তাই সুপেয় পানি পেতে তাদের ভরসা বৃষ্টির পানি ধরে রাখা। পর্যাপ্ত পানি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে সাপ্লাই দেওয়া হতো, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকতো না, মানুষ কিন্তু পানি প্রিজার্ভ করতো না। রিসাইক্লিংয়ের জন্য যে প্রজেক্টটা তৈরি করেছে, এটা যদি চালু হয় তাহলে বরগুনা পৌরবাসী ময়লার এই জঞ্জাল থেকে রেহাই পাবে। লবণাক্ততাটাকে ডিটাচ করে যদি কোনোভাবে সেটাকে সুপেয় পানি হিসেবে গ্রহণ করা যায়, এই ধরনের প্রযুক্তিগত কোনো বিষয় সরকার গ্রহণ করতে পারে। এদিকে 2 দশক ধরে বন্ধ রয়েছে বরগুনার পানি শোধনাগারটি। পাশাপাশি 2021 সালে 6 কোটি টাকায় নির্মিত 2টি উচ্চ জলাধার থেকে সুপেয় পানি সরবরাহের কার্যক্রমও চালু হয়নি এখনও। এছাড়া 2021 সালে 16 কোটি টাকায় আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণ হলেও বন্ধ রয়েছে এটিও। কর্তৃপক্ষ বলছে, পরিকল্পনায় ঘাটতি থাকায় দেখা দিয়েছে নানা জটিলতা। এতে আলোর মুখ দেখেনি কোনো প্রকল্পই। প্রকল্প শুরু করার আগে যে ধরনের সম্ভাব্যতা যাচাই করতে হয়, এবং সেটা কিন্তু যথাযথভাবে করা হয়নি। এই কারণে এই প্রকল্পগুলো শেষ পর্যন্ত এটা আর চালু থাকেনি। এদিকে পাথরঘাটা উপজেলা ও সদরের 9 ও 10 নং ইউনিয়নে সুপেয় পানির সংকট প্রকট হওয়ায় রেইন হারভেস্টিং প্রকল্প চালু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সুপেয় পানির সংকট সমাধান ও বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসকের। কোস্টাল বেল্টের জন্য একটা প্রকল্প হাতে নিয়েছে, যে প্রকল্পতে আমরা 300 লিটার ট্যাঙ্কি দিচ্ছি, সেটা সবসময় এয়ার টাইট থাকে এবং ফিল্টারের মাধ্যমে পানিটা 3000 লিটারের ট্যাঙ্কিতে জমা হয় এবং সেটা দেখা যাচ্ছে যে একটা পরিবারের জন্য 6 মাসের জন্য মোটামুটি অ্যাভেলেবল। বর্জ্য ব্যবস্থাপনা এবং আপনি যদি সেফ ড্রিঙ্কিং ওয়াটারের বিষয়টা বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি জনগণের যে বর্তমান যে সচেতনতার ঘাটতিটা আছে, সেটা মিটিয়ে তাদেরও আচার আচরণে পরিবর্তন আনতে হবে। আইইডিসিআর বলছে, বর্ষায় ডেঙ্গুর পাশাপাশি বাড়তে পারে ডায়রিয়ার প্রকোপ। তাই দ্রুত সময়ে সুপেয় পানির সংকট নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই পদক্ষেপের দাবি স্থানীয়দের।
জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। কুমিল্লার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। চিকিৎসা পেলেও বিনামূল্যে ওষুধ পাচ্ছেন না রোগীরা। এসব হাসপাতালে গাইনি ও প্রসূতি সেবা থাকলেও ওষুধ সংকটে বিপাকে দরিদ্র ও নিম্নবিত্তরা। কবে নাগাদ ওষুধ মিলবে তাও নিশ্চিত করে বলতে পারছে না পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়। ফলে ভোগান্তির কবলে হাসপাতালটির সেবা গ্রহীতারা। খালেদ সাইফুলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত ঘেঁষা রাজাপুর ইউনিয়নের মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র। আশপাশে আর কোনো ক্লিনিক না থাকায় এখানে রোগীর চাপও বেশি। তাই এলাকার মানুষের চিকিৎসার একমাত্র ভরসা স্থল এটি। নবজাতকের ডেলিভারিও হয় এই হাসপাতালে। তবে এখানে রোগীরা পাচ্ছেন না বিনামূল্যের কোনো ওষুধ। ফলে বাধ্য হয়েই কিনতে হচ্ছে বাইরে থেকে। প্রেসক্রিপশন করছে কিন্তু হাসপাতালে কোনো ওষুধ নাই। নিম্নবিত্ত মানুষগুলো এখানে আসে ডাক্তারের কাছে উপযুক্ত সেবা পাওয়ার জন্য। তো এখানে ওরা ডাক্তার থেকে প্রেসক্রিপশন নিতে পারছে, কিন্তু প্রাইভেট হসপিটালের মতোই এখানে প্রেসক্রিপশন করে দিচ্ছে, কিন্তু এখান থেকে কোনো ধরনের ওষুধ সামগ্রী বিতরণ করছে না। আজকে কয়টা মাস ধরে ওষুধ আসেও না, দিতেও পারে না চাইলে। ওষুধের জন্য আসছিলাম, উনি বলতেছে যে এই জায়গায় কোনো ওষুধ নেই। একই চিত্র জেলার প্রায় সবকটি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে। কোনোটিতে 6 মাস, কোনোটিতে আবার 9 মাস ধরে নেই সরকারি ওষুধের সরবরাহ। প্রান্তিক মানুষের জন্য যা তৈরি করছে বাড়তি ভোগান্তি। হাসপাতাল কর্মীরা বলছেন ওষুধ আসে না, তাই দেয়াও সম্ভব হয় না। বিগত 5 মাস ধরে ওষুধ নাই, 5 থেকে 6 মাস। না গভর্নমেন্ট সাপ্লাই নাই, গভর্নমেন্টের বাজেটও নাই। অনেকদিন ধরে আমাদের ওষুধ সাপ্লাই নাই, যা থাকে মাঝে মাঝে আসে, যা আছে আমরা চেষ্টা করি সবসময় দেওয়ার জন্য। কেন্দ্র থেকেই ওষুধ সরবরাহ বন্ধ থাকায় অসহায় স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। জেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাও বিষয়টি স্বীকার করেছেন। বলেন ওষুধ আসবে এমন আশ্বাসে সময় কাটছে তাদের। পরবর্তী ওপি বা পরবর্তী যে ব্যবস্থাটা আসবে সেই ব্যবস্থাটি আসার মাঝখানে কিছুটা আমাদের সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে, কিন্তু সেবা কার্যক্রমের মাধ্যমে বিঘ্ন হয়নি। আমরা সেবা কার্যক্রম স্বাভাবিক রেখেছি। কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এবং ওনারা খুব অতি দ্রুত ব্যবস্থা নিচ্ছেন যাতে আমরা সেই ওষুধপত্র এবং অন্যান্য যে চাহিদাগুলো আছে সেগুলো যেন পূরণ করতে পারি। কুমিল্লায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র 127টি এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে 5টি। ওষুধ না থাকায় বেশি ভোগান্তিতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। 5 আগস্ট উদযাপিত হবে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস। থাকবে সরকারি ছুটি। এছাড়া 16 জুলাইকে আবু সাইদ দিবস এবং 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে। এ দুটি দিবসকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত তালিকায় খ শ্রেণীভুক্ত করা হয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে প্রধান উপদেষ্টাকে সভাপতি করে 36 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম, উদযাপন কমিটির সহ সভাপতি এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিন হবে নানা আয়োজন। 1 জুলাই মসজিদ, মন্দির সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জুলাই শহীদদের স্মরণে দোয়া এবং প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠানমালা শুরু হবে। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে নির্যাতন ও দুর্ব্যবহারকে বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে লিখিত বাণীতে এই মন্তব্য করা হয়। বলা হয়, নির্যাতন মানবাধিকারের একটি গুরুতর লঙ্ঘন এবং মানুষের মর্যাদার প্রতি অবমাননা। ন্যায়সঙ্গত সমাজে এর কোনো স্থান নেই এবং এটি কখনোই সহ্য করা উচিত নয়। অন্তর্বর্তী সরকার নির্যাতনের এই সংস্কৃতি অবসান ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সব নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারা নিশ্চিত করা এই সরকারের প্রধান লক্ষ্য। পুলিশ এবং বিচার বিভাগীয় প্রশাসনে গভীর সংস্কার চলছে জানিয়ে আরও বলা হয়, মানবাধিকারের মান, নৈতিক আচরণ এবং জবরদস্তিমূলক চর্চায় নজর দেওয়া হয়েছে। বাণীতে অতীত বর্তমানে সব নির্যাতনের শিকারদের সাথে সংহতি প্রকাশ করা হয়। বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য মোকাবেলায় আরও কার্যকর উপায় খুঁজে বের করতে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় যমুনায় মেটার এশিয়া প্যাসিফিক পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সরোয়ারের সঙ্গে সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, ঘনবসতিপূর্ণ দেশে একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করতে পারে। কিছু লোক ইচ্ছা করে এমনটি করে বলে মন্তব্য করেন তিনি। এ সময় মেটা কর্মকর্তা মিলনার জানান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা। 5 বছর ধরে বাংলাদেশের জন্য মেটার একটি ডেডিকেটেড টিমও রয়েছে বলেও জানান তিনি। ময়মনসিংহের বিদ্যানন্দ গ্রাম তালপাতার হাত পাখা তৈরি করে বদলে গেছে এই জনপদের মানুষের জীবন জীবিকা। জলবায়ু পরিবর্তনের কারণে নগরের পাশাপাশি গ্রামগঞ্জেও বেড়েছে তাপপ্রবাহ, এতে হাত পাখার চাহিদাও বেড়েছে দ্বিগুণ। বছরে কোটি কোটি টাকার হাত পাখা বিক্রি করেন বিদ্যানন্দ গ্রামের কারিগররা। বিনিয়োগ বাড়ালে ব্যবসা আরও বিস্তৃত হবে বলেও দাবি তাদের। ইমতিয়াজ আহমেদ জানাবেন বিস্তারিত। ছবির মতো সুন্দর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিদ্যানন্দ গ্রাম। মানুষের কাছে যে গ্রাম এর মধ্যে পরিচিতি পেয়েছে তালপাখার গ্রাম হিসেবে। তালপাখা তৈরি করেই ভাগ্যবদল হয়েছে এই জনপদের বেশিরভাগ মানুষের। গ্রামের 5 সন্তানের জননী সালেহা বেগম চরম দারিদ্র্যের কাছে সন্তানদের আহার জোটাতে একসময় কাজ করেছেন অন্যের বাড়িতে, আর এখন তালপাখা তৈরি করে হয়েছেন স্বাবলম্বী। কেবল পাখা তৈরি করেই এই পরিবারের বার্ষিক আয় 2 থেকে 3 লাখ টাকা। সালেহার মতো বিদ্যানন্দের বেশিরভাগ পরিবারের গল্পই এরকম। অনেক কষ্ট করছি, মাইসের বাড়ি কাজকর্ম করছি, পোলান থিয়ে গিয়া ও আনাল্লা দিল তালপাখা কাটটা মাইটা কিছু কিছু চলবারও ভাই, খাবারও ভাই, কিছু কিছু থাহেও। ময়মনসিংহের মধ্যে ফুলবাড়ি থানা মধ্যে বিদ্যানন্দ পাখা থেকে বিখ্যাত। বিভিন্ন জায়গা থেকে পাইকারি কিনে নিয়ে যায়। সারা বছর আমরা তাল পাখাটা বানাই, জমা করি, শীত সিজনেও আমরা জড়া করি, গরম সিজনে সারি, চাইরা বিক্রি করে আমরা সংসার চলি। প্রাচীনকাল থেকেই তালপাতায় তৈরি হাত পাখার প্রচলন। এই পাখা তৈরির পেছনে রয়েছে একদল নিভৃতচারী শৈল্পিক মানুষের নিখুঁত হাতের কাজ। পূর্বপুরুষদের এই পেশা ধরে রেখে স্বাবলম্বী হয়েছে গ্রামের অন্তত 500 পরিবার। আগে সুনের ঘর আছিল, ছোট্ট একটা সুনের ঘর আছিল, পরে তালে পাতা বেচা বিছুন পাকা বেচা, পরে টিনের ঘর দিছি, টিনের ঘর ভাঙ্গা পরে আল্লাহ দিলে বিল্ডিং দিলাম। এই তাল পাতা বেচাই, এবার ছেলে মেয়েদের লেখাপড়া খরচ, খাওয়া দাওয়া সব এই আল্লাহ এডে দিয়ে চালাইতেছে। তালে পাতা পাকা বেচি আমরা না পাকার ব্যবসা এটাই করি। পাকার উন্নত করতে পারতেছি না, কেউ সাহায্য করে না, সরকারে সাহায্য করে না, এমনি আমাদের দিন কাল এই যে পাখা দিয়েই চলে। প্রতি বছর 3 তাল পাখা বিক্রি হয়। মোটামুটি এই তাল পাখা তৈরি করে মোটামুটি আলাদা ইনশাল্লাহ মতে সবাই মোটামুটি পরিবার সবাই সুখী আসছিল। আগে পরিবারটা অনেক কষ্ট চলতো, কষ্টে মোটামুটি অনেক ভালো চলে। মেলা কেন্দ্র করে একসময় পাখা তৈরি এবং বিক্রি করা হলেও এখন ঢাকা সহ সারা দেশে সরবরাহ করা হয় তাল পাখা। লোক গবেষকরা বলছেন, এখনো গ্রামীণ সংস্কৃতিতে পারিবারিক বন্ধন, প্রেম ভালোবাসায় মিলেমিশে একাকার হয়ে আছে তাল পাখা। গ্রাম্য সংস্কৃতির যে তাল পাখাটা, এটার সাথে যে স্বামী স্ত্রীর যে বন্ধন এবং প্রেমের যে বন্ধন, এইটি কিন্তু রচিত। স্বামী কঠিন পরিশ্রম করে আসছে, একটু জিরোতে হবে, এই স্ত্রী কী করছে, তার রান্না ফেলে দিয়ে তাকে স্বামীকে বাতাস দিচ্ছে, দেহকে শুধু শীতল করতেছে না, হৃদয়কেও শীতল করছে। এর মধ্যে দিয়ে আমরা কি পাই? আমরা পাই আমাদের সমাজ জীবনে আমাদের যে ছিল মানে প্রেম, আমাদের যে ভালোবাসা ছিল, স্বামী স্ত্রীর যে বন্ধন ছিল, সেই বন্ধনের সাথে কিন্তু তাল পাখার মানে পাখাটা কিন্তু জড়িত। স্থানীয় পাইকাররা কারিগরদের কাছ থেকে পাখা কিনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকে। গ্রীষ্মকালে পাইকারিতে প্রতিটি হাত পাখা 25 আর শীতকালে বিক্রি হয় 20 টাকায়। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। আকারে বড় ও রঙে টকটকে দেশের অন্যতম সেরা সুপারি উৎপাদন হচ্ছে পঞ্চগড়ে। শুরুতে খাবারের জন্য সীমিত পরিসরে চাষ হলেও এখন জেলায় বাণিজ্যিকভাবে গড়ে উঠছে ছোট বড় অসংখ্য সুপারি বাগান। লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে চাষের পরিধি। চলতি মৌসুমে জেলায় সুপারি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। এবছর অন্তত 150 কোটি টাকার সুপারি বিক্রির আশা কৃষি বিভাগের। লুৎফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত।
পঞ্চগড়ের সুপারির ভরা মৌসুমে সাপ্তাহিক হাটগুলোতে প্রচুর সুপারির আমদানি হয়। ছোট বড় কাঁচা পাকা সুপারিতে ভরে ওঠে হাট। এবছর চাষিরা দরও পাচ্ছেন দ্বিগুণ। সপ্তাহের সোম ও শুক্রবার জমে ওঠে জেলার সবচেয়ে বড় সুপারির হাট টুনির হাট। প্রতি হাটে কেনাবেচা হয় কোটি টাকার সুপারি। রাজধানী ঢাকা, রাজশাহী, খুলনা, নোয়াখালী, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন পাইকাররা। চাহিদা যেমন বেশি তেমনি মানেও এগিয়ে প্রান্তিক জেলার সুপারি। যে বাগান লাগাইছে এবার তো লালে লাল, এইবারকার মতো পয়সা কোনো বছর পায় নাই গৃহস্থ আর কি। বিক্রিটা হচ্ছে যে হারে অন্য আবার না করার থেকে আমাদের সুপারিটা খুব লাভবান দেখা যাচ্ছে। গত সিজনে সুপারি যে বাজার ছিল তার চেয়ে এবার 4 গুণ বেশি। আজকে আমি সুপারি বেচছি 770 টাকা। সুপারির দাম এইবারে বেশি, 10,000 11,000 টাকা কাহন যায়, এই জন্যই লাগাইছি। সুপারির সাথে মিশে আছে জনপদের সংস্কৃতি। একসময় ঘরের পাশে নিজেদের ব্যবহারের জন্য লাগানো হতো গাছ, এখন সেই জায়গায় গড়ে উঠেছে হাজার হাজার বাগান। পঞ্চগড়ে এখন সুপারির চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে, তাই সুপারির চারার চাহিদাও বেড়েছে কয়েক গুণ। গতবারের চেয়ে এবারে মনে করেন যে পনে দ্বিগুণ টাকা। আগে সুপারি ছিল 400 টাকা পণ গত বছর, এবছর 800 থেকে 850 পর্যন্ত বিক্রি হয়েছে। আর সুপারি কাঠ ভালো, সুপারিটা ভিতরে সাদা, এর জন্য পঞ্চগড়ের সুপারি মানুষ পছন্দের অন্য অন্য ডিস্ট্রিক্টের মধ্যে আর কি। আর এখানকার সুপারির মানও ভালো, পার্টি বিভিন্ন দূর থেকে পার্টি আসে। মোটামুটি পার হাট কয়েক কোটি টাকা সুপারি বিক্রি হয়। কুমিল্লা, আপনার যশোর, নাকেশ্বরী, মানে বিভিন্ন জায়গার লোক আসে, গাইবান্ধা, রংপুর, ভুরুঙ্গামারির লোক আসে, এখান থেকে সুপারি খরিদ। তো যখন সিজন চলে তখন অনুমানিক আপনার 3 থেকে 4 কোটি টাকার মতো লেনদেন হয় সুপারি হাট। সুপারি চারার খুব আমদানি, প্রচুর পরিমাণ আমদানি, কেনাকাটা মোটামুটি ভালোই হইতেছে, দাম আছে মিডিয়ামভাবে, খুব একটা বেশি না খুব একটা কমও না। সুপারির চারাটা আপনি যে জায়গায় লাগাবেন প্রতিটা জায়গাও ভালো থাকবে, কোনো ফসলের ক্ষতি হবে না, আর এটা দিয়ে অর্থনৈতিকভাবে অনেক আগাইতে পারবেন। বর্তমানে জেলার 5 উপজেলায় 652 হেক্টর জমিতে রয়েছে সুপারির বাগান। চলতি মৌসুমে এসব বাগান থেকে অন্তত 150 কোটি টাকার সুপারির বিক্রি আসা কৃষি বিভাগের। এই সুপারি চাষে তেমন কোনো পরিচর্যা লাগে না, শুধু বছরে একবার একটু সার দিলেই চলে। বিশেষ করে আমরা সুষম সার, জৈব এবং রাসায়নিক সার চাষিদের ব্যবহার করতে বলি, এতে সুপারির ফলন বৃদ্ধি পায়। এছাড়াও যখন কোনো রোগবালাই পোকামাকড় আক্রমণ হলে আমরা তাদেরকে ফুড পাম্পের মাধ্যমে স্প্রে করতে বলি। চাষিরা কিন্তু সেসব নির্দেশনা মানছে না, ফলে দেখা যাচ্ছে যে প্রতি বছরের ন্যায় এবছরও প্রচুর সুপারির ফলন হয়েছে। সুপারির পাশাপাশি বাগানে সাথী ফসল হিসেবে চা, চুইঝাল, পান, লটকন, আদাসহ বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়। এতে করে জমির সুষম ব্যবহারের পাশাপাশি বাড়ছে কৃষকের বহুমাত্রিক আয়। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন থেকে 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের মেয়াদ শেষ দিকে হলেও নেই চোখে পড়ার মতো কোনো অগ্রগতি। 4 বছরে মহাসড়কের নরসিংদী অংশে কাজ শেষ হয়েছে মাত্র 13%। কাজের ধীর গতিতে ব্যবসা সম্প্রসারণে বাধার পাশাপাশি ধুলাবালি, যানজট আর দুর্ঘটনা এখন নিত্যসঙ্গী এই পথে চলাচলকারীদের। সড়ক ও জনপথ বিভাগ বলছে, ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শেষ করবার চেষ্টা চলছে। আর জানাবেন রাকিবুল ইসলাম, ক্যামেরায় ছিলেন কাউসার আহমেদ। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন থেকে 6 লেনে উন্নীতকরণের কাজ চলমান আছে। 2021 সালের 1 জানুয়ারি শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের 31 ডিসেম্বর। প্রকল্পের প্রায় শেষ প্রান্তে এসে প্রশ্ন ওঠে, কাজ এগিয়েছে কত দূর? প্রায় 17,000 কোটি টাকা ব্যয় ধরে 2021 সালে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের কাজ শুরু হয়। ঢাকা থেকে সিলেটের তামাবিল পর্যন্ত 265 কিলোমিটার পাড়ি দেওয়া যাবে এই সড়ক ধরে। তবে কাজ শুরুর 4 বছর পেরিয়ে গেলেও নেই দৃশ্যমান অগ্রগতি। দীর্ঘ এই সময়ে নরসিংদীর 54 কিলোমিটার অংশে কাজ শেষ হয়েছে মাত্র 13%। বেশ কয়েকটি স্থানে চলছে সেতু ও কালভার্ট নির্মাণ কাজ, ফলে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এই যে কাজ চলতেছে, ইট বালু রাখা, তারপর রাস্তা চিকন হয়ে গেছে, এই বিদায় 2টা গাড়ি ক্রসিং হয় না এই জায়গাটা। জ্যামের অভাব নেই, সেই জ্যাম খুব কষ্ট হচ্ছে, আমাদের ভোগান্তি হচ্ছে। সাইডে জায়গায় মনে লোক নেয় আবার নামায়, সেজন্য আরো জাম লাগে। ব্যবসায়ীরা বলছেন, উপ আঞ্চলিক যোগাযোগে এই সড়ক গুরুত্বপূর্ণ হলেও 6 লেন প্রকল্পের কাজে ধীরগতিতে তৈরি হয়েছে বাধা। এই রোডের যে কাজগুলো আছে সেগুলো যদি দ্রুত গতিতে আগানো যায়
তাহলে আমাদের নরসিংদী ব্যবসায়ীদের জন্য ডেফিনেটলি ভালো হবে। এবং নরসিংদীতে বিভিন্ন ধরনের কলকারখানা এবং ফ্যাক্টরি, আপনারা দেখে ইন্ডাস্ট্রি, বহুত বড় বড় ইন্ডাস্ট্রি আমাদের অলরেডি আমাদের কাজ চলমান আছে। এগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন যানজটের কারণে মানে কন্টিনিউ টাইম টু টাইম এগুলো মেনটেন হচ্ছে না। যদি রাস্তাটা দ্রুত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নরসিংদী আবার তার জৌলসটা মানে ফিরে পাবে। কাজে ধীরগতির জন্য ভূমি অধিগ্রহণের জটিলতাকে দায়ী করে সড়ক ও জনপথ বিভাগ বলছে, কাজ শেষ করতে প্রয়োজনে বাড়ানো হবে প্রকল্পের মেয়াদ। কাজের যে অগ্রগতি তা শতকরা হিসেবে 13%। তো এটা হচ্ছে ভৌত অগ্রগতি, কিন্তু এর পেছনে ভূমি অধিগ্রহণের কাজটা চলমান আছে। আপনারা জানেন যে নরসিংদী অংশে ভূমি অধিগ্রহণের যে কাজগুলো চলমান ছিল সেখানে কিছুটা বিলম্ব হওয়ায় পূর্ত কাজে এর প্রভাব পড়েছে। আশা করা যায় ভবিষ্যতে এই প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব হবে। এই প্রকল্পের আওতায় মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক ছাড়াও 66টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার ও ওভারপাস এবং 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। রাকিবুল ইসলাম, এখন, নরসিংদী। ফেনীর পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ কমেছে সবজির ফলে সপ্তাহ ব্যবধানে কেজিতে সবজির দাম বেড়েছে 8 থেকে 12 টাকা পর্যন্ত। এদিকে নারায়ণগঞ্জের সরবরাহ কমায় বেড়েছে মাছের দাম, ক্রেতা সমাগমও তুলনামূলক কমে। নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। নারায়ণগঞ্জের 3 নম্বর পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন ইমরান আলী সজীব এবং ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হয়েছেন সুলাইমান ডালিম। তবে শুরুতে যাচ্ছি সজীব যেখানে রয়েছেন, তিনি রয়েছেন মিয়ানমারে, তিনি রয়েছেন সেখানে নারায়ণগঞ্জে। প্রথমেই আমরা যাচ্ছি ডালিম, যিনি রয়েছেন একেবারেই ফেনীতে। ডালিম, প্রথমে আপনি আমাকে জানাবেন যে বাজারে সবজি সরবরাহ কমার কারণ কি এবং কোন সবজির দাম কতটা বেড়েছে, ডালিম জানাবেন। এক সপ্তাহের ব্যবধানে ফেনীর যে সবজির বাজার রয়েছে, আমরা দেখেছি যে সবজির বাজারে সরবরাহ কিছুটা কমেছে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে সবজির যে দাম সেটি কিছুটা বেড়েছে। আমরা দেখেছি যে সব ধরনের সবজির যেটি দাম সেটি 8 টাকা থেকে 12 টাকা, ক্ষেত্র বিশেষে 15 টাকাও আমরা বেড়েছে। সবজির কাঁচা বাজারে আমরা আজকের সকাল থেকেই কিন্তু আমরা ফেনী শহরের যে খুচরো বাজার রয়েছে এবং পাইকারি বাজার রয়েছে, দুটো বাজারেই আমরা কিন্তু ঘুরে দেখেছি। আমরা দেখেছি যে সপ্তাহের ব্যবধানে সবজির যে বাজার সেটি কিছুটা বেড়েছে। আজকের বাজারে কাঁকরোল বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 টাকা, টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 টাকা। এছাড়াও শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকায়, ধুন্দুল বিক্রি হচ্ছে 50 টাকায়, বরবটি বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 টাকায়, কলা প্রতি হালি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, চিচিঙ্গা বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 120 টাকায়। বাজারে কিছুটা কমে বিক্রি হচ্ছে পটল বিক্রি হচ্ছে যে 30 টাকায়, পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা, জালি কুমড়ো বিক্রি হচ্ছে 30 টাকা প্রতি কেজি। বেগুন আজকের ফেনীর যে বাজার সে বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা। গত এক সপ্তাহ আগেও বেগুনের কেজি আমরা দেখেছি যে বাজারে 40 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 50 টাকায়, মিষ্টি কুমড়া প্রতি পিস বিক্রি হচ্ছে 35 টাকায়, কচুর ছড়া বিক্রি হচ্ছে 50 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 120 টাকা। আমরা বাজারে যতগুলো সবজি আছে সবগুলো সবজি দেখেছি, আমরা দেখেছি যে সবগুলো সবজিতেই সপ্তাহের যে ব্যবধানের ফলে কিন্তু 8 থেকে 12 টাকা, ক্ষেত্র বিশেষে 15 টাকাও বেড়েছে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সবজির সরবরাহ গত সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। কারণ হিসেবে তারা যেটি দেখছেন সেটি হচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্তে যে বৃষ্টি এবং জলাবদ্ধতা, যার ফলশ্রুতিতে সবজির যে উৎপাদন ক্ষেত্র, যেখানে সবজির চাষাবাদ হয় সেখানে জলাবদ্ধতার কারণে কিছুটা সবজি নষ্ট হয়েছে, তার ফলশ্রুতিতে বাজারে সবজির দামটা বেড়েছে বলে তারা মনে করছেন। অপরদিকে আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত সপ্তাহে সবজির দাম কিছুটা স্বস্তির মধ্যে ছিল, দাম কম ছিল, হাতের নাগালে ছিল। সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিন্তু 8 থেকে 15 টাকা বেড়েছে, যার ফলশ্রুতিতে কিছুটা অস্বস্তি বোধ করছে ক্রেতাদের মধ্যে। তো এই ছিল ফেনীর সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে আমাদের কাছে ফেনীর সবজির বাজারের খবরের সর্বশেষ।
সুলাইমান ডালিমের কাছে আমরা শুনছিলাম। এবারে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সজীব। জানাবেন যে নারায়ণগঞ্জে আমরা দেখছিলাম যে ক্রেতাদের সমাগম কম বাজারে এবং মাছের সরবরাহ কম, মানে এই যে সরবরাহ কম এর কারণ কি, বিক্রেতারা কি বলছেন? যে নারায়ণগঞ্জের এই ৩ নম্বর মাছঘাটটি কিন্তু জেলার অন্যতম বড় পাইকারি ও খুচরা একটি বাজার। মধ্যরাতের পর থেকেই প্রতিদিন কিন্তু এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ ব্যবসায়ীরা আছেন মাছ বিক্রির উদ্দেশ্যে। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের খুচরা ব্যবসায়ীরাও এখান থেকে মাছ নিয়ে যান স্থানীয়ভাবে বিক্রি করার জন্য। তো যেমনটি বলছিলেন, আজকের সপ্তাহের শেষ দিনে বাজারে এসে যেটি দেখতে পেয়েছি যে মাছের সব ধরনের মাছেরই কিন্তু সরবরাহ অনেকটা কম রয়েছে, যার কারণে দামও কিছুটা বাড়তি রয়েছে। তো এইসব কারণে কিন্তু ক্রেতার সমাগম অনেকটা কম বলছেন বিক্রেতারা। তো আমি কিছু মাছের দামের বিষয়ে একটু জানাতে চাই। আজকের বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি, মাগুর এবং শোল মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা। এছাড়া কাতল মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি, বেলে মাছ বিক্রি হচ্ছে 750 টাকা এবং বড় আকারের চিংড়ি বিক্রি হচ্ছে 1400 টাকা করে কেজি। সব ধরনের মাছই কিন্তু আজকে 100 থেকে 200 টাকা করে কেজি প্রতি বেশিতে বিক্রি হচ্ছে বলে বলছেন বিক্রেতারা। এছাড়া সামুদ্রিক মাছের বিষয়ে যদি একটু জানাতে চাই যে এই সামুদ্রিক মাছেরও কিন্তু সরবরাহ অনেকটাই কম রয়েছে। অল্প বিস্তর দেখা মিলেছে কিন্তু রিঠা, রূপচাঁদা এবং লইটা মাছের। আজকের বাজারে রিঠা মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 900 টাকা, রূপচাঁদা গত সপ্তাহের মতো আজকেও বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা করে কেজি। এছাড়া ইলিশ মাছের সরবরাহ কিন্তু অনেকটা কম রয়েছে, প্রতি কেজি 2500 থেকে 3000 টাকা করে কেজি বিক্রি হচ্ছে আকার বেঁধে। এছাড়া ছোট মাছের বিষয় একটু ছোট করে বলি যে কাচকি মাছ আজকে বিক্রি হচ্ছে 400 টাকা কেজি, মলা মাছ 400 থেকে 500 টাকা করে কেজি। ক্রেতারা বলছেন যে দামের এই বাড়তির কারণে তারা কিন্তু অস্বস্তিতে রয়েছে, পাশাপাশি তারা কিন্তু বাজার মনিটরিং এর কথাও বলছেন। তো নারায়ণগঞ্জ থেকে এই ছিল মাছ বাজারের সর্বশেষ। 30 বছরেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে পরিচালিত হচ্ছে শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামী স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা বোর্ডের অধীনে প্রতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থীরা। বাংলাদেশ মিশন তত্ত্বাবধান করে সব পরীক্ষার। ইংরেজি ভার্সন হলেও নানাভাবে শিক্ষার্থীদের বাংলা ভাষা চর্চা ও দেশীয় সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন তৈরি করে আসছেন শিক্ষকরা। আরও জানাবেন কামরুল হাসান জনি। আমাদের এখানে পড়তে কানে কানে সবাই বাঙালি, বাসায় গেলে মনে হয় যে আবার স্কুলে যাই। আমি গ্রেড 2 থেকে স্কুলে এসেছি, এখানে সবার সাথে মিলতে খুব ভালো লাগে। শুধুই ভোজন, প্রসাদ ভোজন। ভিনদেশে এক টুকরো বাংলাদেশের ঝলক। দেশের বাইরে থেকেও বাংলা পড়তে ও শিখতে পেরে এভাবেই ভালো লাগার কথা জানাচ্ছিলেন সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অবস্থিত শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীরা। দেশ থেকে 3500 কিলোমিটারের দূরত্ব হলেও বাংলা বই হাতে পান এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইংরেজি ভার্সনেও শিক্ষার্থীদের খুব যত্ন নিয়ে পড়ানো হয় বাংলা। আমরা যেভাবে বাংলাদেশের স্টুডেন্টস পড়ে সেম ওয়েতে আমরা পড়ি। বাংলা বই যেটা এনসিটিভি হয় বাংলাদেশে ওটা পড়ানো হয়। আমরা সবচেয়ে সৌভাগ্যবান যে আমাদের মাতৃভাষা বাংলা, এই মাতৃভাষা বাংলার উপরে আমরা এখানে পাঠদান করে যাচ্ছি। আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1987 সালে। অবকাঠামো উন্নয়নের জন্য জমিদান করেন দেশটির প্রয়াত রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। এরপর উনারি পুত্র প্রয়াত রাষ্ট্রপতি শেখ খালিফা বিন জায়েদ বিদ্যালয়টির ভবন নির্মাণ করেন। এটা শুরু হয়েছিল মাত্র একটা ছোট্ট একটা রুমে, সেখান থেকে আমরা এখন আলহামদুলিল্লাহ একটা প্রেমিসিসে আছি। বর্তমানে প্রায় 8 শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী এখানে লেখাপড়া করছে। নিয়মিত পাঠদান করছেন 53 জন শিক্ষক শিক্ষিকা। এছাড়া প্রতি বছর গড়ে 50 জন করে শিক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এমবাসিতে আমাদের কোশ্চেন পেপার ওনারা আসেন, ওনারা ইনভিজিশন করেন, ওনাদের সুপারভিশনের আন্ডারে আমাদের পরীক্ষাগুলো কন্ডাক্ট হয়। প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে বিদ্যালয়টির কার্যক্রম পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক নানা সম্মাননা ও পুরস্কার জিতেছেন বিদ্যালয়টির শিক্ষার্থীরা। সর্বশেষ স্কুলটির ঝুলিতে যোগ হয়েছে 2013 সালে গ্লোবাল হাই স্কুল ক্যাটাগরিতে জায়েদ ফিউচার এনার্জি পুরস্কারও।
যেহেতু আমরা বাংলাদেশের বাহিরে একটা ফরেন কান্ট্রিতে বড় হচ্ছি, এখানে বাংলাটা যদি চর্চা না হয় তাহলে শেখাটা খুবই কঠিন একটা ব্যাপার। বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, জাতীয় দিবস পালন কোনো কিছুতেই পিছিয়ে নেই স্কুলটি। বাংলা সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন তৈরির লক্ষ্যে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষার্থীদের। দেশের বাইরে বাংলা ভাষা চর্চা ও বিদ্যালয়ের সুযোগ সুবিধায় সন্তুষ্ট অভিভাবকরাও। আমরা চেষ্টা করি আমাদের রুট লেভেল থেকে কাজ করে যারা প্রবাসে আছেন ওদের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্যগুলো একটু ঢুকিয়ে দেওয়ার জন্য। প্রথমেই আমরা টার্গেট করি এই বাচ্চাগুলোকে বোঝানো যে তুমি কিভাবে নিজেকে সেফ রাখবে, সিকিউর থাকবা। বাংলাদেশের স্কুল বাচ্চারা পড়ালেখা করতেছে, খেলাধুলা করতেছে, অনেক ভালো। শিক্ষকরা জানান, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার প্রত্যয় নিয়ে 30 বছরের বেশি সময় ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের তৈরি করছে বিদ্যালয়টি। নানা অর্জন আর সাফল্য সঙ্গী করে ধীরে ধীরে সুবর্ণ জয়ন্তীর দিকে এগিয়ে যাচ্ছে এই বিদ্যালয়। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। তুলে ধরা হচ্ছে ক্ষতি ও সংস্কার কাজের দৃশ্য। খোদ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও ক্ষতির কথা স্বীকার করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। তৌহিদুর রহমান জানাবেন বিস্তারিত। পরমাণু কর্মসূচি ইস্যুতে আলোচনা চলমান ছিল যুক্তরাষ্ট্র ইরানের, কিন্তু এর মাঝেই ইরানের পারমাণবিক কর্মসূচি অগ্রযাত্রা নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে 13 জুন রাতে আচমকা আক্রমণ করে বসে ইসরায়েল। হামলার পেছনে মার্কিন ইন্ধন রয়েছে অভিযোগ তুলে ওই দিনই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। প্রায় 2000 কিলোমিটার দূর থেকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করে দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডের বিমানবন্দর, পারমাণবিক গবেষণা কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা। এরপর 21 জুন লড়াই দৃশ্যপটে সরাসরি যুক্ত হয় যুক্তরাষ্ট্র। B-2 বোমারু বিমান থেকে বাংকার বাস্টার বোমা ফেলে নাতানজ, ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংসের দাবি করেন ট্রাম্প। এর জবাবেও কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। পরদিন সকালে ট্রাম্পের পক্ষ থেকে আসে যুদ্ধবিরতির ঘোষণা। এখন বিশ্ববাসীর কৌতূহল, আসলেই কতটুকু ক্ষতির সম্মুখীন হলো ইরানের সুরক্ষিত 3টি পারমাণবিক কেন্দ্র? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণও। স্যাটেলাইট চিত্র নিয়ে বিশ্লেষণ শুরু করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে ক্ষয়ক্ষতির চিত্র ও বর্তমানে চলা সংস্কার কাজের দৃশ্য। যুক্তরাষ্ট্রের হামলার পর নাতানজে 22 জুন তোলা ছবিতে বেশ কিছু ক্ষয়ক্ষতির চিহ্ন ও একাধিক পোড়ার দাগ তুলে ধরা হয়। আর 24 জুন তোলা নতুন ছবিতে দেখা যায় দুদিন আগে দেখা গর্তগুলো ঢেকে দেয়া হয়েছে, যা ইঙ্গিত দেয় ক্ষয়ক্ষতির পর শুরু হয়েছে সংস্কার কাজ। ভবিষ্যৎ হামলার শঙ্কায় প্রতিরোধ ব্যবস্থাও আরও জোরালো করা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র ইস্পাহানের তোলা স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে মাটির নিচে থাকা স্থাপনাটির উপর ক্ষয়ক্ষতি হয়েছে ও পোড়া দাগও রয়েছে। এছাড়াও উত্তর প্রান্তের একটি টানেলের প্রবেশপথে ক্ষতির চিত্র স্পষ্ট। গোয়েন্দা বিশ্লেষণ তথ্য বলছে কাঠামোটির মাঝারি ক্ষতি হয়েছে। 300 ফুটের বেশি মাটির নিচে হওয়া সুরক্ষার কারণে আন্তর্জাতিক মহলে বিশেষভাবে আলোচিত ফোর্দো পারমাণবিক কেন্দ্র। তবে স্যাটেলাইটের ছবিতে দেখা যায় হামলায় স্থাপনাটির উত্তরে থাকা একটি ইনস্টলেশন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তবে মূল স্থাপনার কিছুই হয়নি। বিশ্লেষকদের মতে মূলত প্রবেশপথ ও সংযোগ সড়ক ধ্বংসের মাধ্যমে মেরামত বা পুনর্গঠন প্রচেষ্টাকে দীর্ঘায়িতভাবে ব্যাহত করার কৌশল নিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর বলছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। তবে ইসমাইল বাঘাই এর বেশি আর কিছুই জানাননি বলেও জানা গেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। বিতর্কিতদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে নেবার দাবি বিএনপির, নিরপেক্ষতার প্রমাণ চায় জামায়াত। নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, সরকারকে এখন কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে। তারা যে ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন সেই মর্মে তাদের ভূমিকার মাধ্যমে প্রমাণ রাখতে হবে।
সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিচ্ছে 12.5 লাখের বেশি শিক্ষার্থী। বরগুনায় 2 দশক ধরে বন্ধ পানি শোধনাগার, আলোর মুখ দেখেনি বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। ডেঙ্গু রোধে দ্রুত পদক্ষেপের দাবি। ইরানের 3 পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি ও মেরামতের ছবি নিয়ে চলছে বিশ্লেষণ। ক্ষতির কথা স্বীকার খোদ তেহরানেরও। এ ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন tv।